This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী। শুক্রবার পর্যন্ত রাজ্যে থাকবেন প্রতিনিধি দলের সদস্যরা। উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে পর্যালোচনা করবে কমিশনের এই প্রতিনিধি দল। বুথ লেভেল অফিসারদের কাজ তারা খতিয়ে দেখবেন। শ্রাবন্তী সাহা আমার সহকর্মী, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, মূলত কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং শুরুতেই উত্তরবঙ্গের পার্টিকুলার এই 3টি জায়গাকেই তারা বাছলেন কেন, আর কি কি জানা যাচ্ছে? শুভজিৎ, এই টিম এই এসআইআর বিজ্ঞপ্তি জারির আগেও এসেছিল এবং সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে বিহারের এসআইআর এর সময়তেও তারা প্রচুর জেলা ঘুরে দেখেছেন। এ রাজ্যেও তার ব্যতিক্রম হবে না। শুরুতেই উত্তরবঙ্গ, তার কারণ উত্তরবঙ্গে সম্প্রতি বন্যা হয়েছে। সেখানে বহু মানুষ জানিয়েছেন তাদের ডকুমেন্টস হারিয়ে গেছে, তারা জোগাড় করতে পারছেন না। এরকম একটা পরিস্থিতিতে বিএলওরা কিভাবে কাজ করছেন, তাই সরাসরি উত্তরবঙ্গেই তারা আসবেন। শুক্রবার পর্যন্ত তারা থাকছেন এবং সেখানে কলকাতায় আসার কোনো প্ল্যান নেই, অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গকেই ফোকাস করা হয়েছে। তবে এই টিম স্পষ্ট জানিয়েছেন যে পরবর্তী সময়, যেহেতু প্রায় 1 মাসের উপরেও এই এসআইআর এর কাজ চলবে, তারা বাদবাকি জেলাতেও এভাবে ঘুরবেন এবং মূলত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন, বিএলওদের সঙ্গে কথা বলবেন, কোথায় কোনো অসুবিধা থাকছে কিনা সেটা জানতেই একেবারে গ্রাউন্ড লেভেলে চলে যাওয়া এই টিমের উদ্দেশ্য। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে সিঙ্গুরের নন্দাবাজারে বিজেপির পথসভায় হামলা হয়েছে অভিযোগ, এমনটাই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে এই অভিযোগ। এসআইআর এর সমর্থনে সভা করেছিলেন বিজেপির কর্মীরা। বিনা প্ররোচনায় হামলা, বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ঘটনায় আহত বিজেপির মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন। সিঙ্গুর থানার পুলিশ এরপর ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তদের শাস্তির দাবি করেছে বিজেপি। এসআইআর নিয়ে সভা চলছিল, সেই সময় একদল হামলা চালায়। তারা তৃণমূল আশ্রিত, তারা তৃণমূলের কর্মী সমর্থক বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়। বেশ কিছুক্ষণ ধরেই জমায়েতে এই ধরনের বচসা হাতাহাতি চলতে থাকে। বিজেপির মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন আহত হন। এরপর সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা হলেও তারা সামাল দিতে পারেন এবং অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছিল পরিস্থিতি। সিঙ্গুরের নন্দাকুমার বলে একটি জায়গা, সেখানে সিঙ্গুরের নন্দাবাজার বলে একটি জায়গা, সেখানে বিজেপির পথসভায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। এই সভাটি ছিল এসআইআর এর সমর্থনে। বিনা প্ররোচনাতেই হামলা চালিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা, বিজেপির কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ করেছে। আমার সহকর্মী সনৎ মাঝির কাছে আরো বেশ কয়েকটি আপডেট রয়েছে। সনৎ, কিভাবে পরিস্থিতি এরকম হাতাহাতি, বচসা, মারামারির আকার নিল, কেনই বা নিল? দেখো শুভজিৎ, আজকে সন্ধ্যায় এসআইআর সমর্থনে বিজেপি সিঙ্গুরের যে নান্না বাজার, সেই নান্না বাজারে তারা একটি সভা করছিল। হঠাৎ করেই যেটা বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের এই সভাতে তারা হামলা চালায় অতর্কিতে এবং বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীকে মারধর করা হয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের সঙ্গেও কিন্তু দেখা যায় যে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। যদিও বিজেপির এই অভিযোগকে তার অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। সিঙ্গুর ব্লকের তৃণমূল নেতার দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় এবং এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ যেভাবে এসআইআর এর মৃত্যুর ঘটনা ঘটছে তারই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। সহিতা, ধন্যবাদ সনৎ। বিজেপি আজকে যে এসআইআর সমর্থনে যে পথসভা করছিল, সেই পথসভা হচ্ছে এমন একটা আতঙ্ক তৈরি করছিল এবং এলাকার মানুষ সেখানে সেটার প্রতিবাদ করেছে। এটা যে তৃণমূলের দুষ্কৃতীরা ওতে হাঙ্গামা চালিয়েছে, এটা সর্বভাবেই মিথ্যা। রবিবার ভারতের মেয়েরা নতুন দিগন্ত ছুঁয়েছেন, আর সেদিনই মেয়ে হয়েছে বলে সদ্যজাতর মুখে বিষ ঢালার খবর এসেছে ঝাড়গ্রাম থেকে। ভাবুন, যে সদ্যজাত কন্যা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এরপর মালদা থেকে কি খবর আসলো
সেখানে আবার গ্রামের মেয়েরা রাস্তায় নেমেছেন। কি কারণ? চলাফেরার জন্য যে রাস্তা, ন্যূনতম যে রাস্তা, সেই রাস্তাটাই নেই। জায়গাটা হচ্ছে মালদার মহিষবাথানি গ্রাম। ক্রিকেট খেলা তো অনেক 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 দূরের স্বপ্ন। স্কুলে যেতে জেরবার হতে হচ্ছে এই মহিষবাথানির মেয়েদের। দেখুন সার্বিক পরিস্থিতি আর বুঝুন বৈপরীত্য। নাতনির মুখে বিষ ঢেলেছেন ঠাকুমা এই বাংলায়। এই 2025 সালে ঘটনা টাটকা, দুদিন আগের খবর। অভিযোগ, ছেলের মেয়ে হওয়ায় ক্ষিপ্ত মালা মল্লিক বৌমার ওপর শুরু করেন মানসিক নির্যাতন। সদ্যজাত নাতনির মুখে ঢেলে দেন বিষ। একরত্তি মেয়েকে ভর্তি করা হয় হাসপাতালে। জমে মানুষের টানাটানি চলছে এখনও। তারপর এই বাংলার আর একটা ছবি, ওল্ড মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম। তেমন নাম করা জায়গা নয়, কিন্তু সেই মহিষবাথানি খবর এসেছে সেখানকার মেয়েদের জন্য। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে রাস্তা নাকি বেজায় খারাপ, অল্প বৃষ্টি হলেই জল জমে। কদিন আগেই পথ চলতে গিয়ে জখম হয় কিছু স্কুল পড়ুয়া। সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পথেই। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। রাস্তার জন্য আমাদের রাস্তাটা প্রচুর খারাপ হয়ে আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। যেদিন বৃষ্টি হচ্ছে ওদিন জলে যদি ওরা পড়ে যায় ওরা বাড়ি ফেরত আসবে। আগুন জ্বালিয়ে ভিতরের জমে থাকা আগুন বের করেছে মহিষবাথানি। পথ চলতে গিয়ে জখম স্কুল পড়ুয়ারা বুঝেছে তাদের মা কাকিমারা প্রতিবাদ করছে, কিন্তু যারা বুঝলে রাস্তা সারাই হবে তারা কি বুঝেছেন? অনেক বাচ্চা স্কুলে যেতে গিয়ে আঘাতজনিত হচ্ছে, বিভিন্ন ক্ষত হয়ে যাচ্ছে বাচ্চাদের। তো প্রত্যেকটা মাই কিন্তু এখানে হাজির আছেন তাদের বাচ্চার দুঃখ কষ্ট দেখার জন্য। দুঃখিত যে আমার পঞ্চায়েত থেকে 3 থেকে 4 কিলোমিটার করে দেওয়ার রাস্তা সম্ভব নয়। পঞ্চায়েত প্রধান নিজে একজন মহিলা। মহিলাদের রাগের কারণ তিনি বুঝছেন, কিন্তু সাফাই দিচ্ছেন একা পঞ্চায়েতের পক্ষে রাস্তা সারানো সম্ভব নয়। রাজ্য সরকারের সাহায্য প্রত্যাশা করছেন পঞ্চায়েত প্রধান। শাসক তৃণমূল কিন্তু বিরোধীদের খোঁচা দিচ্ছে। পঞ্চায়েত যেহেতু বিজেপি কংগ্রেসের দখলে, তাই তৃণমূলের দাবি উন্নয়নের টাকা নাকি বিরোধীরা জলে দিচ্ছে। এলাকার পঞ্চায়েত সমিতি, বিধায়ক, সাংসদও যেহেতু বিজেপির, তাই তৃণমূল আক্রমণে কোনো রেয়াত করছে না। ওই জিপি আমাদের ক্ষমতায় নেই, জিপি চালাচ্ছে বিজেপি এবং জাতীয়তাবাদী কংগ্রেসের লিডার একসাথে হয়ে চালাচ্ছে। বিজেপির বিধায়ক আছে, পঞ্চায়েত সমিতিতে কাজ করতে যাচ্ছি সেখানেও বিজেপি আর কংগ্রেস জোট করে চালাচ্ছে। এমপি বিজেপির, আমাদের জেলা পরিষদ আছে, কিন্তু কাজটা যে করবে ডিপিআর তৈরি করতে গেলেও সেটার জন্য নিচের স্তরে সহযোগিতা লাগে। সম্পূর্ণভাবে বিধায়কের অঙ্গুলি হিলনিতে ওরা কাজ করতে চাইছে না এবং কাজ করতে গেলে বাধা দেয়। আজকে রাস্তা কেন হচ্ছে না? এগিয়ে বাংলার কথা বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে ভারতবর্ষের মধ্যে সবথেকে উন্নয়নশীল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এটাকে তার নজির। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা বন্ধ আছে, ওই স্কিমে যদি চালু থাকতো তো গ্রাম বাংলার রাস্তা হতো। রাজ্য সরকার, এখানকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, এই সরকার বাংলা থেকে বিদায় নেবে। সে এক সময় ছিল যখন টাকা লাগলে গৌরী সেনদের অভাব ছিল না, কিন্তু এখন গৌরী সেন তো সরকার টাকা না দিলে কি পঞ্চায়েত চলবে? এই প্রশ্ন বিজেপি তুললেও মহিষবাথানির মানুষ কি বুঝতে পারছেন তাদের রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও সেই প্রতিশ্রুতি পূরণ কবে হবে তার গ্যারান্টি নেই? ঠিক যেমন ঝাড়গ্রামের হাসপাতালে শুয়ে থাকা সদ্যজাত মেয়েটা কি বোঝাচ্ছে, যতই ভারত মেয়েদের বিশ্বকাপ জেতায় আলোয় ভাসুক, আলোর নিচে অন্ধকারের মতোই সে নীলকণ্ঠ হয়ে জীবনের জন্য লড়ছে। গয়া দণ্ডপাঠ ও সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আজাদ মল্লিককে মনে আছে আপনাদের? কলকাতা বিমানবন্দরের কাছ থেকে এই আজাদকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছিল। কি জানা গিয়েছিল? জানা গিয়েছিল পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে আসে এই আজাদ। আজাদ কোথায় ডেরা বেঁধেছিল? আজাদ ডেরা বেঁধেছিল এই বাংলায়। জাল পাসপোর্ট চক্রের তিনি পান্ডা ছিলেন। ইডি বলছে যে আজাদ হিমশৈলের চূড়া মাত্র। এমন অনেক পাকিস্তানি নাকি আমার আপনার পাশের বাড়িতেই ঘাপটি মেরে আছে, যাদের চিহ্নিত করতে পাসপোর্ট অফিসে পর্যন্ত ঢু মারতে হয়েছে তদন্তকারীকে। সপ্তাহের প্রথম দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির গাড়ি ছুটল নদিয়ার চাকদায়। এক কাঠমিস্ত্রির বাড়ির উঠোনে পৌঁছল জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত। মিস্ত্রির উঠোনে ইডি। আজাদ মল্লিক থেকে চক্রের জাল কাটতে কাটতে ইডির ফোকাসে এখন নদিয়া। কিছুদিন আগে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে। ইন্দুভূষণ আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করিয়েছিলেন।
ইন্দুভূষণের থেকেই একাধিক পাসপোর্ট তৈরি করিয়েছিলেন চাকদার কাঠমিস্ত্রি বিপ্লব সরকার। সেই সূত্র ধরেই চাকদার কাঠমিস্ত্রি বিপ্লবের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিভাবে, কোথা থেকে পাসপোর্ট তৈরি, পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন, প্রশ্ন ইডির। সেই প্রশ্নের পূর্ণাঙ্গ রিপোর্ট চান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব সরকার, তার বাবা ও ভাইকে আটক করে সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে। চাকদার পাশাপাশি ইডির আরও একটি দল পৌঁছয়ে কলকাতার আনন্দপুরের পাসপোর্ট সেবা কেন্দ্রের সামনে। সেখানে একটি দোকানে তাঁরা ঢুকে পড়েন। বাইপাসে যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেই পাসপোর্ট সেবা কেন্দ্র সংলগ্ন একটি দোকান, সেই দোকানেও এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। এবং এই দোকানে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে এই দোকানে মূলত পাসপোর্টের যে আবেদন, সেই আবেদন জমা দেওয়া হয়। এই দোকানে যে যারা রয়েছেন ইডি তদন্তকারীরা, তারা মূলত ল্যাপটপ এবং কম্পিউটার ঘেটে ডিজিটাল যে ডেটা সেইটা সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং ইডির সন্দেহ যে এই দোকান বা এই জায়গা থেকেও এই ধরনের জাল নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হতে পারে। না, ওনারা ইনফরমেশন নিয়েছে। আচ্ছা, পাসপোর্ট অফিসার কোনো অফিসারের না এইসব কিছু হয়নি। এইসব আজাদ মল্লিক নামে না, ওইসব কাউকে চিনা, ওইসব কথা হয়নি। পাশাপাশি ইডির তদন্তকারীরা পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেতরেও যান। ধৃত ইন্দুভূষণের সাহায্যে 300টি ভুয়ো পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে খবর। কাদের হাতে পৌঁছেছে সেই পাসপোর্ট, সে তথ্য পেতেই পাসপোর্ট অফিসেও পৌঁছে যান তদন্তকারীরা। আজাদ মল্লিক থেকে যে তদন্তের শুরু, সেটাই এখন নদিয়ার চাকদায় এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আরও জেলায় ছড়িয়ে পড়বে না তো এই তদন্ত? কারণ ইডি আগেই দাবি করেছে জাল পাসপোর্ট কাণ্ডে আজাদ হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ পিকচার অভি বাকি হ্যায়। সুজয় পাল ও আব্দুল আজিজের রিপোর্ট, TV9 বাংলা। মধ্যমগ্রামে খুন করে সুটকেসে ভরে প্রমাণ লোপাটের ঘটনায় মা ও মেয়েকে যাবজ্জীবনের সাজা, সঙ্গে 1 লক্ষ টাকার জরিমানার নির্দেশ বারাসত আদালতের। পিসি সুমিতা ঘোষকে খুন করে সুটকেসে ভরে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে যায় মধ্যমগ্রামের বাসিন্দা মা মেয়ে ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ। আলাদা আলাদা সাজা ভোগের নির্দেশ দিয়েছে আদালত। দেখুন। 25 ফেব্রুয়ারি 2025, কুমোরটুলি ঘাট। গঙ্গার ধারে তখনও ঠান্ডা হাওয়া, কিন্তু সেদিন যারা কুমোরটুলি ঘাটে ছিলেন তারা দরদর করে ঘামছিলেন। 2 মহিলা গঙ্গায় একটা সুটকেস ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা চেপে ধরতেই পর্দা ফাঁস। সুটকেসে এক মহিলার দেহ। পুলিশ ডেকে 2 মহিলাকে ধরিয়ে দেন স্থানীয়রা। তদন্তে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মা মেয়ে আত্মীয়কে খুন করে গঙ্গায় পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে। তদন্তে উঠে আসে 23 ফেব্রুয়ারি মধ্যমগ্রামের বাড়িতে আত্মীয়াকে খুন করে মা ও মেয়ে। মৃতদেহ কেটে ঢুকিয়ে দেয় নতুন কেনা ট্রলি ব্যাগে। আত্মীয়ের দেহ থেকে খুলে নেওয়া হয় গয়না। মৃতার ফোনপে থেকে অর্ডার করা হয় গয়না, তোলা হয় টাকা। 25 ফেব্রুয়ারি প্রথমে ভাড়া করা ভ্যানে মধ্যমগ্রামে আনা হয় দেহ। তারপর সেখান থেকে ট্যাক্সিতে গঙ্গার ঘাটে। তদন্তে উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র। 8 মাসের তদন্ত শেষে 30 অক্টোবর দোষী সাব্যস্ত হয় মা আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনী ঘোষ। এখানে লোভ, গ্রিড ওয়াজ দ্য প্রাইমারি মোটিভ। প্রপার্টি অ্যান্ড কিছু ক্যাশ, ভালোই কিছু অ্যামাউন্টে ওর অ্যাকাউন্টে ছিল। তো এনার গ্রিড ছিল কি একে হটিয়ে এর থেকে ये सब এর নিজের নামে করে নেবে, या फिर এটাকে নিজে অ্যাকোয়ার করে নেবে। বেনজির খুনের ঘটনার সাজাও বেনজির। আত্মীয়কে খুনের দায় যাবজ্জীবন জেল আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষের। তথ্য প্রমাণ লোপাটের জন্য সাজা 7 বছরের জেল। প্রথমে তথ্য প্রমাণ লোপাটের সাজা ভোগ করবেন অপরাধীরা, তারপর শুরু হবে খুনের যাবজ্জীবন সাজা। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে ওই 14 বছর আর নেই, এটা টিল ডেথই আছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটা, সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। সাধ্যমতো চেষ্টা করেছি। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব। মধ্যমগ্রামের ঘটনা গোটা রাজ্যেই তোলপাড় ফেলেছিল। বেনজির ঘটনার সাজাও বেনজির। গোটা ঘটনার তদন্ত ও তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধের প্রতিটা স্তবক প্রমাণ করে বারাসত পুলিশের বড় সাফল্য। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। তোলপাড় কলকাতা ময়দান। কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগে গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস। গতকাল রাতে অভিযুক্ত কর্তাকে লালবাজারে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, আর তারপরে আটক করা হয়েছে আকাশ দাসকে। আরও একজনকে আটক করা হয়। কলকাতা লিগে স্বচ্ছতা আনতে ম্যাচ ফিক্সিংয়ের তদন্তভার কলকাতা পুলিশের হাতে তুলে দেয় IFA।
গত 27শে জুলাই ম্যাচ ফিক্সিংয়ে খবর আমরা করেছিলাম, কিছু ম্যাচের সন্দেহভাজন ফুটেজও আমরা দেখিয়েছিলাম। এফআইআর লজ করে আমাদের প্রাইমা ফেসাই যে এভিডেন্স ছিল ওই বেসিসে 2 জন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে ওনাদের ব্যারাকপুর এরিয়া থেকে, বেলঘরিয়া থেকে। প্রথম হচ্ছেন আকাশ দাস, হি ইজ টিম ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। সেকেন্ড পারসন ইজ রাহুল সাহা এলিয়াস রাজ, ইনি হচ্ছেন মিডিয়া ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। ইনাদের এগেনস্টে আমরা এভিডেন্স পেয়েছি, সো অন দ্যাট বেসিস ইনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ডিউরিং ইনিশিয়াল ইন্টারোগেশন ইনারা কিছুটা যে ইনার গিল্ট আছে ওটা কনফেস করেছেন, যেটাতে কিছু অন্যান্য লোক বাকি যারা ইনভলভ আছে ওদেরও নাম পেয়েছি আমরা। এটা অনেক দিন ধরেই আমরা বলে আসছি, আজ না প্রায় 2-3 বছর ধরে কনস্ট্যান্টলি বলে আসছি যে কিছু একটা হচ্ছে যেটা স্বাভাবিক নয়, এবং আইএফও বলেছিল। পরবর্তীকালে কিন্তু আমার মনে হয় আরো আইএফ এর প্রেশার দেওয়া উচিত ছিল, আইএফ এর আরো ফলো আপ করা উচিত ছিল, তাহলে এই মানে এটাই বাড়তে বাড়তে এবছর সব থেকে বেশি ম্যাচ ফিক্সিং এর দিকে গেছে। এবং কলকাতা পুলিশ যে অ্যারেস্টটা করেছে আমাদের কাছেও তো ওইভাবে সঠিক প্রমাণিত প্রমাণ ছিল না, কিন্তু আমরা বুঝতে পারছিলাম কিছু এমনি হচ্ছে, এবং এই নামগুলোই আমাদের সামনেও এসেছে তখন থেকে যে এরাই হচ্ছে। তো বেটার লেট দ্যান নেভার। পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আমার মতে পুলিশের আরো ডিপে যাওয়া উচিত। ধরুন এটা তো শুধু একজনের হাতে হয়নি, এমনি প্রতিটি টিমে হয়তো কেউ লোক ধরে রেখেছে, কিভাবে করেছে সেই পুরো মোডাস অপারেন্ডিটাকে ধরা উচিত। এবং যে টিমই হোক, যার টিমই হোক, যেখানেই যদি এমনি উই পোকা বাসা বেঁধে থেকেছে তাহলে সেটাকে ভাঙা উচিত। কারণ এটাই যারা আজকে বাংলার ফুটবলে টাকা টাকা ইনভেস্ট করছে, টিম চালাচ্ছে, তাদের এইভাবে হেনস্থা হওয়ার কোনো মানে হয় না। কারণ একই ফুটবলে টাকা পয়সা নেই, সেখানে যারাই বা এসে ফুটবল টিম চালাচ্ছে, ইনভেস্ট করছে, সবার কথা মাথায় রেখে, ফুটবলের স্বার্থ মাথায় রেখে এটা শেষ দেখা হওয়া উচিত। অন্যদিকে এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে পালানোর হিড়িক কিন্তু অব্যাহত। সীমান্ত পেরোতে গিয়ে আবারও জালে বাংলাদেশি। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে আরও 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গত 4 দিনে এই নিয়ে 98 জন বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ।